বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19 প্রতি মিনিটেই বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন করোনা আপডেট। আজ আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাস। দেশে ৩,০০০ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৪৩৪ জনকে শনাক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মারা গেছেন আরও ৯ জন। সব মিলিয়ে কোভিড-19 মৃতের সংখ্যা এখন ১১০ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হলো, বিধিনিষেধ না মেনে মানুষ যেভাবে ঘর থেকে বের হচ্ছেন তাতে কঠিন হবে সংক্রমণ ঠেকানো। সপ্তাহ ২ আগে দেশে কমিউনিটি ট্রান্সমিশন শুরুর কথা জানায় আইডিসিআর। এখন দেশের প্রায় সব প্রান্তেই ছড়িয়েছে সংক্রমণ। দিনে দিনে নতুন আক্রান্তের গ্রাফ শুধু উপরের দিকেই উঠছে। শেষ ২৪ ঘন্টায় নতুন করে ২,৯৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৩৪ জনের শরীরেই পাওয়া গেছে নোভেল করোনার উপস্থিতি। এ নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা ছাড়ালো ৩,০০০। শেষ ৩ দিনেই আক্রান্ত ১,০০০-এর বেশি। গত ২৪ ঘন্টায় ৪৩৪ জন এবং এ পর্যন্ত রোগী শনাক্ত ৩,৩৮২। নতুন করে সুস্থ হয়েছেন মাত্র ২ জন। সে তুলনায় মৃতের সংখ্যা ৪ গুণ বেশি। বরাবরের মতোই মৃতের তালিকায় পুরুষের সংখ্যা বেশি। সব মিলিয়ে দেশে এখন করোনার কাছে হার মেনেছেন ১১০ জন। আরও ৯ জন মৃত্যুবরণ করেছেন। এই ৯ জনের মধ্যে পুরুষ ৫ জন, মহিলা ৪ জন। ৬০ ৩ জন, ৫০ থেকে ৬০ ৩ জন এবং ৪০ থেকে ৫০-এর মধ্যে ৩ জন। প্রতিদিনই সংক্রমণ বাড়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তার ঠেকাতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছেন তারা। বিশেষ জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং সর্দি কাশি হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। ঘরে তৈরি ৩ স্তর বিশিষ্ট মাস্ক ও কাপড়ের মাস্ক ব্যবহার করা যায়। সাব্বির আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জ্বর, সর্দি আর শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, বগুড়া ও পটুয়াখালীতে ৭ জন মারা গেছেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভোরে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে যান ২২ বছর বয়সী এক যুবক। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরই মধ্যে মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে। ঘটনার পর নিহতের বাড়ি লকডাউনের নির্দেশনা দেওয়া হয়। জ্বর, সর্দি, কাশিতে ৪৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে খুলনার রূপসায়। মেডিকেল অফিসাররা জানিয়েছেন, কয়েকদিন ধরে জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান ওই ব্যক্তি। এছাড়া একই হাসপাতালে মারা গেছেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা। মৃতদের নমুনা সংগ্রহ করেছেন স্বাস্থ্যকর্মীরা। পটুয়াখালীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬০ বছর বয়সী এক বৃদ্ধ। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার নমুনা সংগ্রহ করেছেন স্বাস্থ্যকর্মীরা। মৃত ব্যক্তির বাড়ি লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে একই উপসর্গ নিয়ে সাতক্ষীরার তালা ও আশাশুনিতে মারা গেছেন ২ জন। সংগ্রহ করা হয়েছে নমুনা, লকডাউন করা হয়েছে বাড়ি। এছাড়া বগুড়ায় আইসোলেশনে মারা গেছেন আরও একজন। ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে আরও ৫,৫০০ মানুষ মারা গেছেন করোনা ভাইরাসে। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়ালো ১,৭১,০০০। আক্রান্ত ২৫ লাখের বেশি। সপ্তাহ জুড়ে দৈনিক ৭,৫০০ গড় মৃত্যুর পর দুদিন ধরে কিছুটা কমেছে প্রাণহানির সংখ্যা। তবে সোমবারও সর্বোচ্চ ২,০০০ মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের সংখ্যা এখন ৪২,৫০০। আক্রান্ত প্রায় ৮ লাখ। ইতালি আর স্পেনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে প্রাণহানি ২০,০০০ ছাড়িয়েছে ফ্রান্সেও। যদিও দিনের হিসেবে মৃতের সংখ্যা কমেছে ইউরোপের প্রায় সব দেশে। কোথাও কোথাও পরিস্থিতির উন্নতি হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, মহামারীর ভয়াবহতম পর্যায়ে এখনও পা রাখেনি বিশ্ব। এখনও করোনা মহামারীর সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখেনি বিশ্ব। প্রায় ২.৫ লাখ মানুষের মৃত্যুর পর এমন সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের হুঁশিয়ারি, মহামারীর ভয়াবহতম পর্যায় সামনে। লম্বা সময় ধরে লড়াই চালিয়ে যেতে হবে বলছে WHO। সতর্ক থাকতে হবে, সম্পূর্ণ নতুন ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত হতে পরামর্শ দিয়েছে সংস্থাটি। মহামারীর কেন্দ্র দেশগুলোতে ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে করোনার নতুন সংক্রমণ ও প্রাণহানির গ্রাফ। জার্মানি, ডেনমার্ক সহ ইউরোপের কিছু দেশে শুরু হয়ে গেছে বিধিনিষেধ শিথিলের প্রক্রিয়া।
যুক্তরাষ্ট্র সহ কিছু দেশে আবার লকডাউন প্রত্যাহারের দাবিতে চলছে আন্দোলন। প্রাণহানি কমায় মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে মরিয়া হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা এখনও নিশ্চিন্ত হওয়ার সময় আসেনি, বরং মহামারীর ভয়াবহ রূপ এখনও বাকি। The worst is yet ahead of us. লকডাউনে ভাইরাস বিস্তারের গতি ধীর হলেও পুরোপুরি বন্ধ হবে না। আমাদের বিশ্বাস করুন, মহামারীর ভয়াবহ রূপ দেখা এখনো বাকি। একমাত্র মানবজাতির ঐক্যই পারে এই বিপর্যয় বন্ধ করতে। অথচ এখনো অনেক দেশ ভুল সিদ্ধান্ত নিচ্ছে। সময় থাকতে সচেতন করা সত্ত্বেও উন্নত দেশগুলি আজ মৃত্যুপুরী। WHO বলছে করোনার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে আরও অনেকটা সময়। ছোঁয়াচে ভাইরাসটির টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা না মেলা পর্যন্ত পরিবর্তন আনতে হবে দৈনন্দিন জীবনযাত্রায়। দীর্ঘ যুদ্ধের শুরুটা মাত্র দেখছি আমরা। দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার দেশগুলোতে ধীরে হলেও ভাইরাসের বিস্তার ক্রমশ বাড়ছে। বেঁচে থাকতে হলে নতুন ধরনের জীবনযাত্রার জন্য প্রস্তুত হতে হবে আমাদের। ছোঁয়াচে ভাইরাসের বিস্তার রোধ করতে হলে এর সাথে খাপ খাওয়ানো জীবন ও স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে। এবার মহামারীর সময় আসছে পবিত্র রমজান মাস। মসজিদে তারাবি বন্ধ রাখা সহ তাই মুসলিম বিশ্বে নানা সতর্কতা। রমজান সামনে রেখে গ্রামের বাড়ি যাওয়া নিষিদ্ধ করেছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। নিষেধাজ্ঞার আগে অনেকে শহর ছাড়লেও এখনো অনেকে যেতে পারেননি। তারা যাবেন না। যে যেখানে আছেন থাকুন। সরকারি কর্মী, সেনা সদস্য, পুলিশ সহ প্রত্যেকের ক্ষেত্রে সমানভাবে নির্দেশ প্রযোজ্য। গবেষকদের শঙ্কা, সামাজিক দূরত্ব রক্ষার নির্দেশনা না মানলে মে মাসের শেষ নাগাদ করোনায় আক্রান্ত হতে পারেন ইন্দোনেশিয়ার 15 লাখ মানুষ। নুজহাত কামাল, যমুনা নিউজ। কোনোভাবেই আটকে রাখা যাচ্ছে না মানুষকে। বাইরে বের হওয়ার অজুহাতেরও শেষ নেই। সড়ক অলিগলি দেখে বোঝার উপায় নেই। ভয়াবহ করোনা ভাইরাসের কারণে দেশে নানা ধরনের বিধিনিষেধ চলছে। প্রতিদিনই বাড়ছে লকডাউনের পরিধি। এলাকাগুলোতে কোনো প্রকার স্বাস্থ্য সুরক্ষা না মেনে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। বর্তমান পরিস্থিতিতে বাধ্য করার চেয়ে স্বেচ্ছায় আইন মানা জরুরি বলে মনে করছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। লকডাউন এরিয়া, সড়কের দুপাশে দড়ি ঝুলিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে, যেন কেউ বের হতে বা ঢুকতে না পারে আক্রান্ত এলাকাতে। কিন্তু কে মানে কার কথা? আক্রান্ত এলাকা দিয়েই বহাল তবিয়তে ব্যারিকেড ডিঙিয়ে আসছে যাচ্ছে মানুষ। খোলা ছিল এই সাইডটা, আর রিক্সা গেছে। আর এখন তো বন্ধ, এখন কেন আসছেন? যাক, ভুল হয়েছে। মানে আপনারা কি আপনার মাস্ক কই? এই যে মাছ, এটা তো এরিয়ার লকডাউন করে রাখছে, কেন ঢুকছেন? এদিক দিয়ে আসা যাওয়া তো নিষেধ। ও পড়ালেখা জানি না তো, বুঝছেন, এটার জন্য ভুল হয়েছে। এটা তো বন্ধ, আপনারা নিচে দিয়ে কেন আসলেন? এটা তো দড়ি দিয়ে আসছে, তো বন্ধ। বুঝতে পারি না। কিন্তু মাস্ক তো আপনার নাকে নাই। না, যে অনেক কথা বলার জন্য আমি অনেকক্ষণ ধরেই দেখতেছি আপনি মাস্ক খুলে রাখছেন। করোনার ভয়াবহ পরিস্থিতিতে কারো কারো আবার নাকি মাস্ক পরতেই ইচ্ছে করে না, দম বন্ধ লাগে। মাস্ক আছে ব্যাগে। মাস্ক তো ব্যাগে রাখা জিনিস না, ব্যাগে রাখার জিনিস না, কিন্তু অসহ্য লাগে দিলে, এই জন্য দেই না। আপনি তো এটা আক্রান্ত হলে মরে যাবেন। মরণ আইলে ভাই এমনিই মরমু। বাজারগুলোতে শারীরিক দূরত্বের বালাই নেই, যে যার মতো খুশি মনে কেনাকাটা করছে। এরই মধ্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে নিয়মিত অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। তারা বলছেন, সচেতনতা নিশ্চিন্তে আইনের কঠোর প্রয়োগে পিছপা হবেন না। প্যানালাইজড করে বেসিক্যালি সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি, যাতে তারা অ্যাটলিস্ট আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েও তারা যে সচেতন হয় যে না, আমরা এই বাইরে মাস্ক ছাড়া, বাইরে গ্লাভস ছাড়া বের হওয়া যাবে না, অপ্রয়োজনে বাইরে বের হওয়া যাবে না। সরকার এখন যেটা চাচ্ছে বা এখন আমাদের কমিউনিটি বাঁচানোর জন্য যেটা দরকার, সেটার আমরা চেষ্টা করছি। এখনও মানুষের উদাসীনতার বাস্তবতা স্বীকার করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে করোনাকে চূড়ান্তভাবে রুখে দিতে সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটি হচ্ছে ব্যক্তিগত সচেতনতা। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। আর এর সাথে করোনা আপডেটের সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পরই। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট। বলা হয় মানুষ মানুষের জন্য, কিন্তু সবসময় সবাই কি সবার তরে হয়? সকালের সূর্য যেমন সবসময় দিনের সব খবর দেয় না, তেমনি বাহ্যিক বেশভূষাও অনেকের মনের নির্ণায়ক হয় না কখনো কখনো। মানুষের কাছে
থেকে হাত পেতে নেয়া একজন ভিক্ষুক তার সঞ্চয় মুহূর্তেই বিলিয়ে দিলেন মানুষের জন্য। করোনা সংকটের এই সময়ে সবার চোখে যেন আঙুল দিয়ে মানুষ চিনিয়ে দিলেন শেরপুরের চান্দিকাও গ্রামের বাসিন্দা হতদরিদ্র নাজিম উদ্দিন। বাকি গল্প জানাচ্ছেন মহসিনুল হাকিম। জীর্ণশীর্ণ মানুষটির নাম নজিম উদ্দিন, বয়স ৭০-এরও বেশি। বেশভূষা দেখেই অনুমান করা যায় তার আর্থিক অবস্থা, কিন্তু শীর্ণ দেহটির ভেতরে কত বড় হৃদয় থাকতে পারে সেটি বেশিরভাগ মানুষেরই ধারণার বাইরে। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গান্ধীগাঁও গ্রামের বাসিন্দা নজিম জীবিকা ভিক্ষাবৃত্তি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ স্বেচ্ছাসেবী সংগঠন প্যাসিফিক ক্লাবের সদস্যদের মাধ্যমে প্রত্যন্ত এলাকার হতদরিদ্রের তালিকা তৈরি করছেন। এরই অংশ হিসেবে ত্রাণের তালিকায় নাম তুলতে নজিমের বাড়ি যান স্বেচ্ছাসেবীরা। ঘটনার বিস্তারিত জেনে এই ভিক্ষুক তার জমানো 10,000 টাকার পুরোটাই তুলে দেন বিপদগ্রস্ত মানুষের কল্যাণে। 10,000 টাকা ঠিক করবো, এখানকার আমি 10-এর মধ্যে হাল না, আমি 10-এর দিয়ে হলে না, এখানে সাগরে দিলাম, 10 জনে দিয়ে খাই দিলাম। আমি এখানকার কি আমার ঘর ফিরা মানুষ মরে গেলে গা, হারাই গেল গা, আমি 10-এর দিয়ে হলে না, এখানে সাগরে দিলাম, 10 জনে ফিরে গেলে। নজিম উদ্দিনকে, যিনি ভিক্ষাবৃত্তি করেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আমি ওনাকে পরবর্তীতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সহ তার সার্বিক সহযোগিতা করবেই আমি আপনাদেরকে আশ্বাস দিলাম। একটি ঘর তুলতে গত 3 বছরে 1 টাকা 2 টাকা করে 10,000 টাকা জমিয়েছিলেন এই ভিক্ষুক, কিন্তু তিনি বিশ্বাস করেন এই মুহূর্তে তার ঘরের চেয়ে বেশি জরুরি মানুষের খাবার। নাজিম উদ্দিন সাহেবের মতো লোক যে 10,000 টাকা করে দিলেন, আমার এই ঝিনাইগাতি উপজেলায় এরকম প্রচুর 10,000 টাকা করে দেওয়ার মতো লোক আছে। সঞ্চয়ের শতভাগই নজিমউদ্দিন তুলে দিয়েছেন মানুষের কল্যাণে। তাকে দেখে কিছু মানুষ সিকিভাগ দিতে এগিয়ে এলেও এই দুর্যোগে কাউকে না খেয়ে থাকতে হতো না। মহসিনুল হাকিম, যমুনা নিউজ। করোনা সংক্রমণের প্রভাব বিবেচনা করে সারা দেশে ত্রাণের আওতা বাড়ছে আগামী জুলাই পর্যন্ত। আর এই জন্য নতুন করে 8 লাখ মেট্রিক টন চাল ও 3,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছে ত্রাণ মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী জানিয়েছেন, ত্রাণের আওতায় আসছে 3.25 কোটি মানুষ। ঈদের আগেই 1 কোটি পরিবারকে 10 টাকা দরে 20 কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। কৃষিমন্ত্রী আবারও বলেছেন, ত্রাণ নিয়ে দুর্নীতির ক্ষেত্রে সরকারের অবস্থান কঠোরতম। আলমগীর স্বপনের প্রতিবেদন। করোনার প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কায় সহসাই কাজে ফেরা নিয়ে অনিশ্চয়তায় আছেন শ্রমিক ও দিনমজুররা। এতে খেটে খাওয়া দরিদ্র মানুষরা পড়েছে চরম সংকটে। আমরা কষ্ট করে খাই, বাজার টুকিয়া খাই, আমরা অসহায়, আমার মা বাবা আমরা অসহায়। ভাত একদিন ধরে আনি, 2 দিন নাই, যে খাই কি? করোনার প্রভাব পড়েছে অনেক নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারে। সংকট মাথায় রেখে ত্রাণ মন্ত্রণালয় আগামী জুলাই পর্যন্ত ত্রাণের আওতা বাড়াচ্ছে। এজন্য 8 লাখ মেট্রিক টন চাল ও 2,700 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে মন্ত্রণালয়। এর আওতায় আসছে 84,20,000 পরিবার। আমরা সব মিলে প্রায় 3 কোটি 20 লক্ষ মানুষকে আমরা খাদ্য সহায়তা দেওয়ার আওতায় এনেছি। জুলাই পর্যন্ত আমাদের এই কর্মসূচি যে ফান্ড লাগবে সেটা নিশ্চয়ই থাকবে। সে জায়গায় আমরা এপ্রিল তো আমাদের পার হয়ে যাচ্ছে, মে জুন জুলাই আরও 3 মাস আমরা পরিকল্পনা করেছি। খাদ্য বান্ধব কর্মসূচি ছাড়াও ওএমএস-এর আওতায় 10 টাকায় 20 কেজি চাল দিচ্ছে খাদ্য মন্ত্রণালয়। এরই মধ্যে 50 লাখ কার্ডধারী এর আওতায় এসেছে। সব মিলিয়ে 1 কোটি কার্ডধারী ঈদের আগেই সহায়তা পাবেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। বরাদ্দ দিয়ে দেওয়া যায়, ঈদের আগে পেয়ে যাবে। যেখানে তালিকা কমপ্লিট হবে সেখানে কার্ড অলরেডি জেলা প্রশাসকেরা দিয়ে বিতরণ শুরু করবে। আর যেটা খাদ্য বান্ধব, এই জায়গায় আমরা মে জুন আরো বৃদ্ধি করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছি আমরা, এবং উনি এটা দিবেনও। তবে মাঠ পর্যায়ে খাদ্য ও আর্থিক সহায়তা নিয়ে বড় বিপদ বিতরণে দুর্নীতি ও তালিকা নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, এদের ব্যাপারে কোনো রকম আপোষ করা হবে না, এখানে কাউকে সামান্যতম ছাড় দেওয়া হবে না। সে আমাদের দলেরই হোক, দলের বাইরেরই হোক, তার সামাজিক অবস্থান যাই হোক। ভোটার আইডি কোনো ক্রাইটেরিয়া হবে না, যার পেটে খাবার নাই সেই এই তালিকাভুক্ত হবে। প্রত্যেক জেলাতে 20টা 25টা 27টা পর্যন্ত টিম আছে, তাদের কাজই হলো যে তালিকা ঠিক মতো হচ্ছে কিনা, তালিকা অনুযায়ী খাদ্য পৌঁছাচ্ছে কিনা।
দুর্নীতির অভিযোগ ও ত্রাণ সহায়তার জন্য 333-তে ফোন দিলেই সাহায্য পৌঁছে যাবে বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী। মাঠ পর্যায় থেকে চাহিদা বেড়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেছে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হাজিরপুকুর এলাকায় অবরোধ করে একটি পোশাক শ্রমিকের কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। অভিযোগ, মার্চ এবং এপ্রিল মাসের বেতন না দিয়ে এই কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এতে আর্থিক সংকটে পড়েছেন তারা। এছাড়া বকেয়া বেতনের দাবিতে টঙ্গী, বোর্ডবাজার, কোনাবাড়ি এলাকায় বিক্ষোভ করেছে আরও কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। ত্রাণ বিতরণে কোনো বৈষম্য নয় এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চাল চোরদের কোনো ধরনের ক্ষমা নেই। সকালে তার সরকারি বাসভবনে তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাইকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে হবে। ত্রাণ বিতরণে বাধা দেয়া হচ্ছে বিএনপির এমন অভিযোগও ভিত্তিহীন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, বিএনপির নেতিবাচক রাজনীতির জন্য আজ তাদের এই পরিণতি। এ সময় তৃণমূল পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। তালিকা প্রণয়নে কোনো প্রকার বৈষম্য করা চলবে না। দল মত নির্বিশেষে যা প্রাপ্য ঠিক সে অনুযায়ী তালিকা প্রস্তুত করতে হবে। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য সরকার নয়, তারা নিজেরাই নিজেদের ধ্বংসের জন্য যথেষ্ট। চলমান লকডাউনে অর্থনৈতিক কর্মকাণ্ড ভেঙে পড়েছে, তাই কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অথবা বিকল্প কোনো উপায়ে শিল্প কলকারখানা চালুর পরামর্শ অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। আর তা না হলে যে কোনো ধরনের অর্থনৈতিক অস্থিরতা তৈরি হবে তা সামাল দেয়া কঠিন হবে। আশঙ্কা, দীর্ঘদিন কারখানা বন্ধ রাখলে রফতানি আদেশ চলে যাবে অন্য কোনো দেশে, যা ফিরিয়ে আনা কঠিন হবে। করোনা প্রতিরোধে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। অনেকটাই অচল হয়ে পড়েছে জনজীবন। মাসখানেক ধরে বন্ধ দোকানপাট, শপিং মল ও যোগাযোগ ব্যবস্থা। বন্ধ প্রায় সব ধরনের উৎপাদন কার্যক্রম। এর ফলে ভেঙে পড়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড। তবে চলমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি বেকায়দায় শিল্প উদ্যোক্তারা। একদিকে নষ্ট হচ্ছে প্রতিষ্ঠান, অন্যদিকে বাড়ছে ব্যাংকের দায় দেনা। এমন অবস্থায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে কারখানা চালু রাখার উপায় বের করা জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। শ্রমিকরা বলেন বা আমাদের রপ্তানি প্রক্রিয়া বলেন, সব কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু টোটাল ইকোনমিতে একটা বিশাল নেগেটিভ অবস্থান তৈরি হয়ে যাবে। তো আমরা সেই জন্য চাচ্ছি সরকারের সাথে আলোচনা করে এটা পর্যায়ক্রমে মে মাস থেকে আমরা মে মাসের শুরু থেকে খুলে দেওয়ার চিন্তা করছি। লিভ উইথ করোনাকে একেবারে যে হটিয়ে দিয়ে আমরা তারপরে বের হয়ে আসবো, সেটা কিন্তু হবে না। ভ্যাকসিন না বের হওয়া পর্যন্ত একটু সহনশীল ভাবে গাইডলাইন গুলো মেনে আমাদেরকে এই কার্যক্রমগুলো আস্তে আস্তে শুরু করতে হবে। একেবারে বসে থাকাটাও কিন্তু সম্ভব হবে বলে আমার মনে হয় না খুব দীর্ঘস্থায়ী ভাবে। ব্যবসায়ীরা বলছেন, এখনো কিছু রপ্তানি আদেশ বহাল আছে, যেগুলো সরবরাহ করা জরুরি। অনেকে রপ্তানি আদেশ ফিরিয়ে নিচ্ছে বলেও দাবি তাদের। এছাড়া করোনা পরিস্থিতিতে পিপি ও মাস্কের মতো পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে কারখানা চালুর বিষয়ে নির্দেশনা আসা দরকার বলেও মনে করেন তারা। কিছু কিছু বায়ার কিন্তু এখনো তাদের রপ্তানি শিপমেন্টগুলি চাচ্ছে। যেমন H&M এর একটা অর্ডার গতকাল আমাদের বড় একটা ভালো মানের একটা ফ্যাক্টরি, তাদেরকে অর্ডার নিয়ে কথা হচ্ছিল, তখন তাকে বাধ্য রিফিউজ করতে হয়েছে। আলটিমেটলি এই অর্ডারটা যাবে ভিয়েতনামে। তো ভিয়েতনামে গেলে পরে এই সমস্ত অর্ডার যদি একবার একদিকে চলে যায়, এরপরে এটা কিন্তু ব্যাক করানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। শ্রমিক, মালিক এবং সরকার তিন পক্ষ মিলে গাইডলাইন তৈরি করুক যে কোন পরিপ্রেক্ষিতে কোন ইন্ডাস্ট্রি চালু রাখা সম্ভব। কারখানা দীর্ঘদিন বন্ধ থাকলে সক্ষমতা হারাবে অনেক উদ্যোক্তা। একটা পর্যায়ে শ্রমিক ছাঁটাইয়ে বাধ্য হবে বলেও আশঙ্কা অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। কাজ হোক না হোক তাদেরকে কিন্তু ওই ঋণগুলো সার্ভিস করতে হয়, সুদগুলো তো দিতেই হবে। সেখানে তো মাপ পাওয়া যাচ্ছে না। হয়তো বলবে, ব্যাংক বলবে 6 মাস পর দিও, কিন্তু দিতে তো হবে তাকে। 5,000 কোটি টাকা ঋণ নিয়ে ফেলা বলতে সোজা, কিন্তু এটা সার্ভিস করাটা খুবই কঠিন একটা কাজ। বন্ধ রেখে মাসে মাসে শ্রমিকদের আমরা কত আর দিয়ে চালাবো? তো আলটিমেটলি তখন শ্রমিকরাও কিন্তু কর্মহীন হয়ে পড়বে। তো এটা কিন্তু আরেকটা সমাজে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ে যাবে। তবে কারখানা চালুর ক্ষেত্রে শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি
নিশ্চিত করার পরামর্শ সংশ্লিষ্টদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আর এরই সাথে করোনা আপডেটের সময় হলো আরেকটা বিরতির, ফিরছে একটু পরে। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট। সংক্রমণের 1.5 মাস পরও সুরক্ষা, নিরাপদে থাকা বা যাতায়াতের বিষয়ে শতভাগ নিশ্চিত হতে পারেননি ডাক্তার সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। এরই মধ্যেই করোনায় আক্রান্ত হয়ে সেবা কার্যক্রমের বাইরে চলে গেছেন প্রায় 1.5 শতাধিক। তবুও হাল ছাড়ছেন না বিভিন্ন হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, মেডিকেল টেকনোলজিস্ট, এমনকি অ্যাম্বুলেন্স চালকরাও। তারা বলছেন ঝুঁকি নিয়ে মানুষের প্রাণ বাঁচানোর কাজ চালিয়ে যাবেন তারা। করোনা সংক্রমণের 8ম সপ্তাহে পা দিতে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে কমিউনিটি সংক্রমণের 4র্থ ধাপে এসে 3000 ছাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা, মৃত্যুও শতাধিক। মানুষকে বাঁচাতে প্রাণপণ লড়ে যাচ্ছেন ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট, অ্যাম্বুলেন্স চালক সহ স্বাস্থ্যকর্মীরা। এরই মধ্যে মারা গেছেন এক চিকিৎসক, আর সব মিলিয়ে আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা 150-রও বেশি। আর এর পেছনে একটা বড় কারণ, অনেকেই চিকিৎসকদের কাছে গোপন করছেন তথ্য। ইমার্জেন্সি ওটি করানো হয়, ভলভুলাসের অপারেশন করানো হয়, এবং অ্যানেস্থেসিয়া থেকে তিনি যখন ফিরে আসেন তখন তিনি নিজের অবচেতন মনেই বলে ফেলেন তিনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন, যদিও তিনি হিস্ট্রি দিয়েছিলেন প্রথমে অন্য কোনো জায়গার, যেমন মাদারীপুর। তারপরও পিছপা হননি চিকিৎসাকর্মীরা। নানান সমস্যা, ঝুঁকি মাথায় নিয়েই চলছে তাদের লড়াই। আপনাদের জন্য আমরা ডক্টররা রিস্ক নিয়ে আমরা কিন্তু হসপিটালে অবস্থান করছি। আমরা জানি না এখানে আজকে যদি একটা পজিটিভ পেশেন্ট আসে তাহলে আমরাও ইনফেক্টেড হয়ে যাব কিনা, বা আমাদেরকে আইসোলেশনে চলে যেতে হবে কিনা। আমাদের ঘরেও কিন্তু আমাদের বাবা মা, আমাদের সন্তানেরা আছে। মৃত্যুর ঝুঁকি আছে, জীবনের ঝুঁকি আছে জেনেও আমরা এই অবস্থায় পিছপা হটিনি। আমরা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স এবং চিকিৎসা স্বাস্থ্যের সাথে সংশ্লিষ্ট সবাই এই সংকট মোকাবেলা করার জন্য প্রাণপণ যুদ্ধ করছি। এক সলিমুল্লাহ বা মিটফোর্ড হাসপাতালেই 24 ডাক্তার সহ আক্রান্ত 50 জন চিকিৎসাকর্মী। আইসোলেশনে আছেন তারা। কেমন আছেন বাকিরা? দিনরাত এখনো যারা রোগীর সেবায়। মিটফোর্ডকে যত তাড়াতাড়ি সম্ভব লকডাউন করে এই জায়গাটাকে আমরা জীবাণুমুক্ত করে আবার চিকিৎসার জন্য উপযোগী করে তুলি। আমরা বলতে চাচ্ছি, আমরা যদি সঠিক কোয়ারেন্টাইন এবং আইসোলেশনে থেকে যদি আমরা সুস্থ থেকে আবার ফিরে আসতে পারি, আমরা কথা দিচ্ছি আপনাদেরকে, আমরা অবশ্যই আপনাদেরকে চিকিৎসা দিব। তারা সম্পূর্ণ পিপি না পেয়ে সেই যতটুকু পেরেছেন ততটুকু দিয়েই তারা রোগীর সেবায় এগিয়ে এসেছেন, বিভিন্ন ওয়ার্ডে হাসপাতালে কাজ করছেন। এটাই প্রমাণ করে যে আমাদের তরুণ চিকিৎসকরা তাদের দায়িত্ব থেকে মোটেই পিছপা হননি। তাদের প্রত্যাশা, চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা দেখাবে সরকার। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। করোনা আপডেটে এই পর্যায়ে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া। ডাক্তার বড়ুয়া, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আপনার কাছে শুরুতেই জানতে চাই, দেশে করোনার যে পরিস্থিতি, অর্থাৎ আক্রান্ত রোগী এবং মৃতের সংখ্যা বলা যায় হু হু করে বাড়ছে। আপনার এলাকা অর্থাৎ চট্টগ্রামের পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন, আর আপনারা ঠিক কিভাবে রোগীদের চিকিৎসা দিচ্ছেন? ধন্যবাদ যমুনা টিভিকে। আসলে করোনা পরিস্থিতি আজকে 8 সপ্তাহ, আপনি ঠিকই বলেছেন। সেখানে চট্টগ্রামে 39 জন রোগী, 5 জন মৃত্যু বরণ করেছেন। তো বাংলাদেশের আমি বলবো যে করোনা পরিস্থিতির সংকট কাটের সবচেয়ে স্বচ্ছ এবং তাড়াতাড়ি উপায় হচ্ছে স্বল্প সময়ে বেশি টেস্ট। যত বেশি টেস্ট করব তত বেশি আমরা করোনা থেকে দ্রুত মুক্তি পাবো। টেস্টের সংখ্যা বাড়াতে হবে খুব দ্রুত, বেশি বেশি মানুষকে টেস্ট করতে হবে, আইডেন্টিফাই করতে হবে সাসপেক্টেড, নন সাসপেক্টেড যারা, তারপর কোয়ারেন্টাইন করতে হবে, আইসোলেশন করতে হবে। এভাবে কিন্তু করোনা সংক্রমণ প্রতিরোধ করা এই সময়ে সবচেয়ে উপযুক্ত পদ্ধতি। না হলে যদি সীমিত পরীক্ষা দিয়ে কিন্তু করোনা সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হবে না। এই সংখ্যা যদি দিনের পর দিন বাড়তে থাকে, আমি চাই না আমাদের দেশ ইউরোপের মতো মহামারীতে পরিণত হোক। আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছে, যে করোনা শনাক্তের যে পরীক্ষার কার্যক্রম চলছে চট্টগ্রামে, সেটা এখন কোন পর্যায়ে রয়েছে এবং এই পরীক্ষার কার্যক্রম বাড়াতে ঠিক কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন?
আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? ডাক্তার বড়ুয়া, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হয়তো ওনাকে আমরা সরাসরি সংযোগে মনে হারিয়ে ফেলেছি। পরবর্তী নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ করে আমরা আবার আপনার মন্তব্য শুনব। চলে যাচ্ছি পরের খবরে। অনুমোদন ছাড়া করোনা পরীক্ষার কিট আমদানি করায় 3 জনকে জেল জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে রাজধানীর রাজারবাগের শহীদবাগ এলাকায় অভিযান চালানো হয়। একটি ভবনের নিচতলায় শিপিং কর্পোরেশন অফিসে 300টি কিট পায় র্যাব। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, ঔষধ প্রশাসন ও IEDCR এর অনুমোদন ছাড়াই এগুলো সিঙ্গাপুর থেকে আনা হয়েছে। এগুলো বিভিন্ন হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছিল। এসব কিট দিয়ে পরীক্ষা করলে কেমন ফল আসবে তা নিয়ে শঙ্কা রয়েছে। অনুমোদনহীন ওষুধ ও সংক্রমণ সংক্রান্ত আইনের বিভিন্ন ধারায় আটক করে 3 জনকে 1 বছর করে জেল ও 2 লাখ টাকা করে জরিমানা করা হয়। এদিকে রাজধানীর নিকুঞ্জ থেকে অনুমোদনহীন বিপুল পরিমাণ মাস্ক, PPE কিট, হ্যান্ড গ্লাভস ও স্যানিটাইজার উদ্ধার করেছে র্যাব। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে 2 জনকে 1 বছর 9 মাস করে কারাদণ্ড ও 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমরা জানি না যে এটা কোথা থেকে এসেছে, কোথায় যাবে, এবং এর সবচেয়ে সিভিয়ার ইম্প্যাক্ট হচ্ছে এটার যদি ওষুধ প্রশাসন অধিদপ্তরের কোনো অনুমতি না থাকে, এটা সঠিক না বেঠিক এই ইনস্ট্রুমেন্টগুলা, এবং যদি এটা সঠিক না হয়ে থাকে তাহলে আমাদের অনেকের রেজাল্ট পজিটিভ কিন্তু নেগেটিভ আসতে পারে। কাগজে কলমে লকডাউন চলছে গাজীপুরে, অথচ কোনো বিধিনিষেধই মানছেন না স্থানীয়রা। করোনা আতঙ্কের মধ্যেই ইট ভাটাগুলোতে বেড়েছে শ্রমিকের সমাগম। হাটবাজার আর চায়ের দোকানে লেগে আছে মানুষের ভিড়। আর এসব কারণেই সংক্রমণ সবচেয়ে বেশি গতিতে বাড়ছে শ্রমিক অধ্যুষিত এই জেলাতে। গাজীপুরে অনেক বেশি কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে গেছে এবং যেটা প্রায় 20% কাছাকাছি। শ্রমিক অধ্যুষিত গাজীপুরের করোনা পরিস্থিতি, উদ্বেগ প্রকাশ IEDCR এর পরপরই কারণ খুঁজতে নামে যমুনা টেলিভিশন। লকডাউন বা অবরুদ্ধের খাতায় জেলার নাম ওঠে 11 এপ্রিল, কিন্তু দেখা গেছে এখানে বিধিনিষেধ মানার বালাই নেই। অযথা ঘরের বাইরে থাকা মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, ভিড় লেগেই থাকছে চায়ের দোকান কিংবা বাজারে। মানা হচ্ছে না হাত ধোয়া বা মাস্ক পরার নির্দেশনাও। মানুষ সচেতনতা, সেভাবে মানুষের সচেতনতা বাড়ে নাই এক কথায় বলতে গেলে। এতে আরো রোগ জীবাণু আরো বিশেষ করে অনেক ছড়াইতেছে। অবশ্য শারীরিক দূরত্ব নিশ্চিতে চেষ্টা করছে প্রশাসন, কিন্তু গোপনে গোপনে চলছে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান। করোনা আতঙ্কের মধ্যেই পালা করে কাজ করছেন নির্মাণ শ্রমিকরাও। করোনা ভাইরাস আতঙ্কে মানুষ আছে, যে কারণে তারা একটা সুযোগ নিচ্ছে। তারা এখানে প্রায় শত শত শ্রমিক কাজ করাচ্ছে এবং তাদের মাধ্যমে এই করোনা ভাইরাস আবার ছড়াচ্ছে। দৌরাত্ম থেমে নেই ভাটা মালিকদের। স্থানীয়রা বলছেন, সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই বন্ধ পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম। এই সুযোগে আগের চেহারায় ফিরেছে কোনাবাড়ি, কালীগঞ্জ, কালিয়াকৈর সহ আশপাশের গুড়িয়ে দেয়া ভাটাগুলো। শ্রমিক সমাগম ঘটিয়ে পুরানো হচ্ছে ইট, জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠ ও টায়ার। দুদিন গ্যাপ থাকার পরে আমি শুনতেছি যে কয়েকদিন হলো পারমিশন দিছে, 1 সপ্তাহ না 2 সপ্তাহের জন্য। মানে যেটি মাল আছে এটি পুরো বাদ দিয়ে দিবে। আগে তো বন্ধ আছিল, এটা হাইকোর্টের থেকে নেই কাগজ নিয়ে আইছে। সিভিল সার্জনের তথ্য, গতকাল সোমবার গাজীপুরে করোনা শনাক্ত হয়েছে শতাধিক। রাকিব খান, যমুনা নিউজ। আর এর সাথে সময় হলো আরেকটা বিরতির, ফিরছে একটু পরে। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট। দর্শক, আমরা আবারও যুক্ত হচ্ছি চট্টগ্রাম থেকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার বিদ্যুৎ বড়ুয়ার সাথে। আপনার সাথে আলোচনা হচ্ছিল গত একটু আগেই। আমি আবার একটু জানতে চাই আপনার কাছে, করোনা শনাক্তের যে কার্যক্রম চলছে, এই কার্যক্রম চট্টগ্রামে কেমন চলছে এবং এই কার্যক্রম বৃদ্ধির জন্য আসলে ঠিক কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? আপনি চট্টগ্রামে জানেন, ডিআইটিতে আপনাদের পরীক্ষা করা হয়, সেখান থেকে একটা মাত্র কেন্দ্র চালু রয়েছে পরীক্ষা করার চট্টগ্রামে। একবারে কক্সবাজারে শুরু হয়েছে, চলছে। সুতরাং আমার মনে হয় যে এই পরীক্ষার সেন্টার কোনো বিষয় নেই, সেখানে যিনি পরীক্ষা করেন মাইক্রোবায়োলজি, সেই সংখ্যা বাড়াতে হবে। তাহলে আমার মনে হয় যে এই পরীক্ষাগুলো দ্রুত করা যাবে, পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পাবে। সুতরাং যে মাইক্রোবায়োলজিস্টের যে সংখ্যাগুলো যে
আরো বেশি বৃদ্ধি করে আরো বেশি সেন্টার প্রতিস্থাপন করা উচিত। আরেকটা ছোট্ট বিষয় আপনাকে জানতে চাই যে আসলে চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার ব্যাপারে নানা ধরনের তথ্যপাত্র আমরা পাচ্ছি। চট্টগ্রামে যারা আসলে এই ফ্রন্ট লাইনের যোদ্ধা, যারা আসলে সামনে থেকে চিকিৎসা সেবা দিচ্ছেন, তাদের সুরক্ষায় কি ধরনের এখনো পর্যন্ত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেটা যথেষ্ট কিনা? আমরা যখন চিকিৎসক হয়েছি, চিকিৎসার স্বার্থে নিজেকে নিয়োজিত করছি। আমাদের তো যে কোনো সময়ে যে কোনো পর্যায়ে যেভাবে হোক চিকিৎসা দিতে হবে। সুরক্ষার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমাদের সুরক্ষার বিষয়টা শতভাগ নিশ্চিত করা উচিত। নাহলে আমরা যদি ইনফেক্টেড হয়ে যাই তাহলে কিন্তু অনেক মানুষ চিকিৎসা সেবাতে বঞ্চিত হবে। সুতরাং আমাদের পরিবার রয়েছে, তারাও কিন্তু দুশ্চিন্তায় পড়বে। সুতরাং আমরা একজন ইনফেক্ট হওয়া মানে অনেক রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়া, আর একজন সাধারণ মানুষ ইনফেক্ট হবে শুধু তার কয়েকটা পরিবার হয়তো আক্রান্ত হতে পারে। সুতরাং আমাদের সুরক্ষার বিষয়টি আরো বেশি জোরালো হওয়া উচিত, আরো বেশি শক্তিশালী হওয়া উচিত। কিন্তু এখন আসলে কোন সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু আছে ততটুকু নিয়ে আমাদের কাজ করতে হবে, কিন্তু পর্যায়ক্রমে এই সুরক্ষা আরো বেশি শক্তিশালী করা উচিত। অসংখ্য ধন্যবাদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া আপনার সময়ের জন্য। আগামী 30 এপ্রিলের মধ্যে প্রায় 200 শ্রমিকের 4 মাসের বেতন পরিশোধের সময় বেঁধে দেওয়া হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানের কাঁকড়া হ্যাচারিকে। সাতক্ষীরার শ্যামনগরে ওই শ্রমিকরা পাওনা আদায়ে সোমবার বিক্ষোভ করেন। পরে মালিকপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের দ্রুত মজুরি পরিশোধের আশ্বাস দিয়েছে পুলিশ। সাতক্ষীরার শ্যামনগর থানার সুন্দরবন সংলগ্ন এলাকা বুড়ি গোয়ালিনীতে পাওনা মজুরির দাবিতে শ্রমিকদের এই বিক্ষোভ নজর কেড়েছে সবার। কারণ এই শ্রমিকরা কাজ করেন সাকিব অ্যাগ্রো ফার্ম লিমিটেডে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এই খামারের শ্রমিকদের পাওনা 4 মাসের মজুরি। করোনাকালে প্রায় 200 শ্রমিক আন্দোলনে নামেন বাধ্য হয়েই। পরে পুলিশ যে বেতন পাইয়ে দেওয়ার আশ্বাস দিলে শান্ত হয় তারা। শ্রমিকরা জানায় করোনা প্রাদুর্ভাবে পরিবার নিয়ে কঠিন অবস্থায় পড়েছে তারা। এই প্রজেক্টে থেকে বাচ্চা কাচ্চা প্রসাদ দান কাজ কাম করি, টাকা পয়সা দেয় না, না খাই কি মরি যাচ্ছে তো বাচ্চা কাচ্চা। জানুয়ারি থেকে এ পর্যন্ত 3 মাস 20 দিন এর ভেতরে কোনো বেতন দেয় না, এবং বিগত মাসের 1 বছরে 300 কোটি টাকা কাটা আছে ফান্ডের জন্য, সে টাকাও দেয় না। মালিকপক্ষের সাথে কথা বলে আগামী 30 এপ্রিলের মধ্যে তাদের বেতনাদি পরিশোধের আশ্বাস দেয় পুলিশ। পুলিশ সেখানে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে এবং ম্যানেজমেন্টের সাথে কথা বলে তারা আশ্বস্ত করে যে এই মাসের 30 তারিখে শ্রমিকদের বেতন দেওয়া হবে। এই আশ্বাসের ভিত্তিতে পুলিশের অনুরোধে শ্রমিকরা স্থান ত্যাগ করে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। উল্লেখ্য, এর আগে একাধিকবার সময় নিয়েও মজুরি পরিশোধ না করার অভিযোগ রয়েছে সাকিব অ্যাগ্রো ফার্ম লিমিটেডের বিরুদ্ধে। মনজুর মোর্শেদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে সব ধরনের অভিবাসন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানান শিগগিরই এই সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করা হবে। অভিবাসন স্থগিত রাখার কারণ হিসেবে করোনার আক্রমণ মোকাবেলা এবং মার্কিন নাগরিকদের কর্মসংস্থানের সুরক্ষার কথা উল্লেখ করেছেন ট্রাম্প। অবশ্য অভিবাসন প্রক্রিয়া বন্ধের আওতায় কোন কোন কর্মসূচি পড়বে তা এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের উপর কী প্রভাব পড়বে তাও এখনও পরিষ্কার নয়। করোনা সতর্কতায় লকডাউনের মধ্যে বেকারের তালিকায় নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রায় 2.25 কোটি মানুষ। সমালোচকদের অভিযোগ, মহামারীর অজুহাতে আবারও অভিবাসন বিরোধী পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প। করোনা ভাইরাস প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে হাজারো মানুষের প্রাণ। সেই মৃত্যুর মিছিলে আছেন প্রবাসী বাংলাদেশিরাও। বিদেশ বিভুঁইয়ে নেই খাঁচিয়া তোলার পরমাত্মীয়। ছোঁয়াচে ভাইরাস আতঙ্কে দূরে জীবনসঙ্গী আর সন্তানরাও। অবশ্য মুদ্রার উল্টো পিঠও আছে। ধূসর সময়ে মানবিকতার খাতিরে এগিয়ে আসছেন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সদস্যরা। করোনার ভয় উপেক্ষা করে ধর্মীয় বিধান নিশ্চিত করছেন ইমামরাও। যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী আজিমুদ্দিন অভির পাঠানো তথ্য ও ছবি নিয়ে মৌলি ইসলামের প্রতিবেদন। করোনা ভাইরাসের আগ্রাসী বিস্তারে চিরতরে হারিয়ে যাচ্ছে প্রিয় মুখগুলো। সেকেন্ড, মিনিট, ঘন্টার সাথে তাল মিলিয়ে লম্বা হচ্ছে তালিকা। বিশ্বের সর্বোচ্চ প্রাণহানি যুক্তরাষ্ট্রে, যেখানে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যাটাও একদম কম নয়। একে বিদেশ বিভুঁই, তার উপর মারাত্মক ছোঁয়াচে ভাইরাসটির কারণে অচ্ছুত হয়ে পড়ছেন প্রিয় মানুষটি। নেই লাশ খাটিয়ায় তোলার স্বজন, সংক্রমণ আতঙ্কে দূরে পরিবারও। ধূসর সময়ে প্রাণহীন মানুষগুলোর দায়িত্ব নেয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। এই জিনিসটা অনেক কষ্টকর যে
কোথাও বাবা কেউ কারো আত্মীয় স্বজন খুব আপন আত্মীয় স্বজন চলে যাচ্ছে, কিন্তু কেউ যেতে পারতেছে না মাটি দিতে দেওয়ার জন্য। কিন্তু আমরা যারা সমাজে আছি বা এই দেশে থাকি, কাউকে না কাউকে ভয় উপেক্ষা করে যেতেই হবে। 3 ঘন্টার উপরে এখানে ডাক্তাররা বলছে যে ভাইরাস ছড়ানোর কোনো সুযোগ নেই। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার একটা লাশের কোনো হাঁচি কাশি বা নিঃশ্বাস প্রশ্বাস নেই, যেহেতু কাজে এখান থেকে ভাইরাস ছড়ানোর কোনো সুযোগ নেই। কোভিড-19-এর মৃত ব্যক্তির জানাজা বা দাফন সম্পর্কে প্রথম থেকেই ছিল অযাচিত ভয়, যা ভ্রান্ত ধারণা হিসেবে উড়িয়ে এগিয়ে এসেছেন অনেক ইমাম। আপনারা আশ্বস্ত থাকুন এবং আপনারা কোনো ধরনের হেসিটেশন করবেন না যে আপনাদের কোনো আত্মীয় ডেড বডি কবরস্থ হচ্ছে না অথবা ম্যাসিভ কবরে হয়তো কবরস্থ করা হচ্ছে, এমন কোনো কিছুই না। প্রত্যেকেই অ্যাকর্ডিং টু দ্য সুন্নাহ আমরা কবরস্থ করার চেষ্টা করে যাচ্ছি। এই ক্ষেত্রে বাংলাদেশ সোসাইটি, নোয়াখালী সোসাইটি সহকারে আঞ্চলিক সমস্ত সমিতিগুলোর চেষ্টায় এবং ফিউনারাল হোমদের রাত দিন সার্ভিসের দ্বারায় একমাত্র এই কাজটাকে এত দ্রুত সম্ভব হয়েছে। প্রাণঘাতী মহামারীতে বিপর্যস্ত গোটা বিশ্ব, এর মাঝেই আলোর দিশারি একদল মানুষ তাদের স্বেচ্ছাশ্রম আর ভালোবাসায় জানান দিচ্ছে এখনও মনুষ্যত্বকে মারতে পারেনি করোনা। এর জোরেই সুস্থ সুন্দর পৃথিবীর পথে হাঁটছে মানবজাতি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়েছে এশিয়ার সবচেয়ে বড় বস্তি ধারাভিতে। ভারতের মুম্বাই নগরের এই বস্তিতে এখনো পর্যন্ত করোনা সংক্রমণ ধরা পড়েছে 138 জনের। তবে চিকিৎসকদের ধারণা প্রকৃত সংখ্যা আরও বেশি। ঘিঞ্জি বস্তিতে সহজেই ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা তাদের। আর বিস্তার ঠেকাতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। তবে কড়াকড়িতে নতুন বিপদে বস্তির নিম্নবিত্ত মানুষেরা। জীবনের ঝুঁকি নিয়েই খাবারের খোঁজে বেরিয়ে পড়ছেন তারা। মুম্বাইয়ের এই ধারাবি বস্তিকে অনেকেই তুলনা করেন গোলকধাঁধার সাথে। মাত্র 2.5 বর্গ কিলোমিটার এলাকায় কিভাবে প্রায় 10 লাখ মানুষ থাকেন সেটাই এক বিস্ময়। এক খুপড়িতে গাদাগাদি করে রাত্রি যাপন কয়েকশো মানুষের জন্য একটি মাত্র বাথরুম। এমন ঘিঞ্জি পরিবেশে শারীরিক দূরত্ব রক্ষার কথা ভাবতেও পারেন না বস্তিবাসী। এর মধ্যে বস্তিতে 138 জনের করোনা সংক্রমণ ধরা পড়ায় ছড়িয়েছে আতঙ্ক। গণহারে চলছে নমুনা পরীক্ষা। ন্যূনতম চিকিৎসা সেবা না থাকায় অজানা শঙ্কায় বস্তিবাসী। আমাদের আলাদা থাকার কোনো সুযোগ নেই। এক রুমে 9 জন থাকি, একটাই বাথরুম ব্যবহার করতে হয়। কোনোভাবে একজন আক্রান্ত হলে সব শেষ। বলতে গেলে এখানকার মানুষের চা খাওয়ার পয়সাও নেই পকেটে। ক্যান্সার আক্রান্ত রোগীরাও বের হতে পারছেন না চিকিৎসা নেওয়ার জন্য। 1 মাসের বেশি সময় ধরে লকডাউন চলছে মুম্বাই শহরে। ভাইরাসের বিস্তার ঠেকাতে ধারাবিতেও বেড়েছে কড়াকড়ি। কাজের অভাবে, খাবারের অভাবে দিশেহারা নিম্ন আয়ের এসব মানুষ। পেটের দায়ে লকডাউন উপেক্ষা করে অনেকেই বেরিয়ে পড়ছেন রাস্তায়। কয়েকদিন ধরেই কোনো কাজ পাচ্ছি না, শুয়ে বসে সময় কাটাতে হচ্ছে। এভাবে চলতে থাকলে না খেয়ে মরতে হবে। ঘরে বাচ্চার জন্য কিছু নেই, এমনকি চুলা জ্বালানোর মতো অবস্থা নেই। আমার পরিবারে 9 জন মানুষ, ঘরে খাওয়ার কিছু নেই। একটু সবজি কিনবো সেই উপায়ও নেই, জানি না কিভাবে বাঁচবো। ভারতের বাণিজ্যিক রাজধানীতে উঁচু আধুনিক দালান কোঠার পাশে শত বছরেরও বেশি সময় ধরে টিকে থাকা ধারাভিকে বিবেচনা করা হয় এশিয়ার সবচেয়ে বড় বস্তি হিসেবে। স্লামডগ মিলিয়নিয়ার ছবির মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া বস্তিটিতে সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এই ছিল এখনকার করোনা আপডেটের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।